2026 সাল বিশ্ব রাজনীতির জন্য এই বছরটি একটি হিঞ্জ ইয়ার, চরম সন্ধিক্ষণ। 23 বছর আগে 2003 সালে যখন জর্জ বুশ ইরাকে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন বিশ্ব ছিল এক মেরুকেন্দ্রিক। আমেরিকা ছিল এক অপরাজেয় সুপার পাওয়ার। তার সিদ্ধান্তই ছিল বিশ্বের সিদ্ধান্ত। কিন্তু 2026 সালে এসে সেই ছবি সম্পূর্ণ বদলে গেছে। G7 সম্মেলনে আর যৌথ বিবৃতি নেই। আমেরিকা 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত ওপেক ছেড়েছে প্রায় 60 বছরের সদস্য পদ। জাপান ফিলিপাইন নতুন সামরিক জোট করেছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভারতকে বাদ দিয়ে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন নাকি একই বৃহত্তর পরিবর্তনের অংশ? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব পুরনো বিশ্ব ব্যবস্থা কেন ভেঙে পড়েছে, নতুন ব্যবস্থা কেমন হচ্ছে এবং এই পরিবর্তনের মাঝে বাংলাদেশের অবস্থান কোথায়। G7 ধনীদের ক্লাবের সূর্যাস্ত। প্রথমে দেখা যাক G7 এর অবস্থা। 1975 সাল থেকে এই ধনীদের ক্লাব বিশ্ব অর্থনীতি রাজনীতি এজেন্ডা নির্ধারণ করে আসছিল। কিন্তু 2026 সালের জুনে ফ্রান্সের এভিও লেভাতে অনুষ্ঠিত G7 সম্মেলন ছিল বিভক্তির চরম উদাহরণ। কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি টানা দ্বিতীয় বছর। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ইউরোপের প্রতিরোধের মধ্যে গভীর ফাটল স্পষ্ট হয়ে উঠছে। ম্যাক্রো স্পষ্ট বলেছেন, আমেরিকার কোনো অধিকার নেই ইউরোপের আইন নির্ধারণ করার। G7 এর বিশ্ব জিডিপিতে অংশ কমে 40%-এর নিচে নেমে এসেছে। ট্রাম্প প্রশাসন একতরফা নীতি, উদীয়মান শক্তিগুলোর চীন, ভারত, ব্রাজিলের উত্থান। এই বিভক্তি আকস্মিক নয়। সিঙ্গাপুরের লিয়ান হে জাওবাও একে ট্রাম্প ডক্ট্রিন বলেও অভিহিত করেছেন। এর মূল বৈশিষ্ট্য শক্তির জোরে যা খুশি তাই করা। 2026 সালের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান সামরিক অভিযানে গ্রেপ্তার করা হয়। এর স্পষ্ট উদাহরণ। এই একতরফা পদক্ষেপগুলো দেখিয়ে দিচ্ছে যে আমেরিকা আর পুরনো বহুপাক্ষিক নিয়মকানুন মানতে রাজি নয়। পুরনো ব্যবস্থা ভাঙছে, নতুন ব্যবস্থা গড়ে উঠছে। এখন বিশ্ব মাল্টিপোলারের দিকে এগোচ্ছে। চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। 2026 সালে চীনের জিডিপি পার্চেজিং প্যারিটি অনুসারে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। ব্রিক্সের সম্প্রসারণ, সৌদি আরব, ইরান, ইন্দোনেশিয়ার যোগদান। সৌদি আরব ইরানের মধ্যে চীনের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা, এগুলো পুরনো পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট চ্যালেঞ্জ। আমেরিকা এখনও সবচেয়ে শক্তিশালী, কিন্তু এককভাবে বিশ্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আর নেই। এটাই 2026-এর সবচেয়ে বড় বাস্তবতা। মালয়েশিয়া ও চীনকে বেছে নেওয়া একটি স্পষ্ট কৌশলগত সিদ্ধান্ত। এটি বাংলাদেশ ফার্স্ট নীতির প্রথম প্রয়োগও বটে। মালয়েশিয়া সফর করেছেন 21 থেকে 22 জন। 8 লাখের বেশি বাংলাদেশি শ্রমিকের অধিকার ও নিয়োগ প্রক্রিয়া সংস্কার, ফাস্ট ট্র্যাক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা। এছাড়া চীন সফর 24 থেকে 26 জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দুই দেশ নতুন যুগে চীন বাংলাদেশ শেয়ার্ড ফিউচার কমিউনিটি গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। শি জিনপিং বলেছেন, চীন বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে। আমরা হাই কোয়ালিটি বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করব। 13 থেকে 17টি দ্বিপাক্ষিক চুক্তি ও MOU স্বাক্ষর। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মানব সম্পদ, কৃষি, শিক্ষা, মিডিয়া, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং নদী ব্যবস্থাপনা নিয়েও অনেক অগ্রগতি হয়েছে এই সফরে। চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব। চট্টগ্রাম চীনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেমিকন্ডাক্টর, ইভি ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। শি জিনপিং আরও জোর দিয়েছেন যে চীন বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং এই সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে নয়। বাংলাদেশ এখন বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক সুবিধা আদায় করতে চাইছে, যেটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি এজেন্ডা এবং এটি ফার্স্ট পলিসির কিন্তু একটি অংশ। শ্রমিক অধিকার, বাণিজ্য চুক্তি, অবকাঠামো প্রকল্প ও কৌশলগত স্বাধীনতা, এগুলোই বর্তমান কূটনীতির মূল সুর। যে ডিপ্লোমেসি বাংলাদেশের সত্যিকার অর্থে নতুন ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, তবে চ্যালেঞ্জও কম নয়।
ভারতের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা একটি বড় পরীক্ষা বটে। 2026 সাল বিশ্ব ব্যবস্থার একটি বড় রূপান্তরের সময় পুরনো এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে, নতুন মাল্টিপোলার বিশ্ব গড়ে উঠছে। বাংলাদেশের জন্য এটি সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই। তারেক রহমানের চেঞ্জ ওভার এবং শি জিনপিংয়ের সঙ্গে শেয়ার্ড ফিউচার কমিউনিটি ঘোষণা দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ সক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় অংশ নিচ্ছে। যদি বাংলাদেশ সঠিক কূটনৈতিক কৌশল নিতে পারে এবং আভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে পারে, তাহলে এই পরিবর্তন বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে বই কি। 2026 সাল আসলেও বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সাল, বিকজ 2026 সালেই কিন্তু বাংলাদেশের নতুন ডিপ্লোমেসিকে কেন্দ্র করে যে ধরনের ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি বাংলাদেশের যে নতুন প্রধানমন্ত্রীরা আসীন ক্ষমতায়, বরাবরই কিন্তু তারা ভারতকে বেছে নেন তাদের প্রথম সফরে, এবং এটি বাংলাদেশের একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। বাট সেটি কিন্তু ভেঙে বর্তমানে যেটি হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নতুন বিশ্ব ব্যবস্থার যে ইঙ্গিত পেয়েছেন বা যে ডিপ্লোম্যাসি আসলে বাংলাদেশের করা দরকার ছিল, তিনি সেটি বুঝতে পেরেছেন, এবং যার কারণে কিন্তু তিনি তার ফার্স্ট পলিসি অফ বাংলাদেশ সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য উনি প্রথম সফর হিসেবে কিন্তু মালয়েশিয়া এবং চীনকে বেছে নিয়েছেন, যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। পক্ষান্তরে যখন বাংলাদেশ মালয়েশিয়াতে সফর করেন, সেখানে কিন্তু একটি আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাকে কেন্দ্র করে একটি ডিপ্লোমেসি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের একটি সক্ষতার ভিডিও, যেটি কিন্তু সারা বিশ্বকেই নজর কাটতে সক্ষম হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া সফর করেন, তিনি বাংলাদেশের যে এই যে 8 থেকে 12 লাখ শ্রমিক ছিল তাদের ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এবং তিনি যাওয়ার পরে এই শ্রমিকগুলোর যে আসলে প্রবলেমগুলো ফেস করছিলেন, সেখানে এমন তিনি কিছু গুরুত্ব দিয়েছেন, অনেক প্রবলেম কিন্তু সাথে সাথে সলভ হয়ে গেছে, এবং পাশাপাশি ভবিষ্যতে তাদের যে জীবনের মান উন্নয়ন এবং তাদের যে শোষণ নীতি সেটিও কিন্তু অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে বলাই যেতে পারে বাংলাদেশ কিন্তু নতুন ডিপ্লোমেসি সূচনা করেছে, এবং বাংলাদেশ তার অর্থনীতির চাকাকে আরও বেশি সচল রাখতে বদ্ধপরিকর। তাছাড়া কিন্তু চায়নার সাথে যে আসলেও বাংলাদেশের যে এবারের বর্তমান মিটিংটা হয়েছে, সেটি কিন্তু সত্যি অনেক গুরুত্বপূর্ণ ছিল, এবং এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে শি জিনপিং কিন্তু তারেক রহমানকে আশ্বস্ত করেছে বাংলাদেশ হচ্ছে চায়নার অন্যতম বিশ্বস্ত বন্ধু, এবং তারা শুধু বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখেছে। এখানে তাদের তৃতীয় কোনো পক্ষকে খুশি বা অখুশি করার জন্য কোনো ধরনের অভিপ্রায় কিন্তু চায়নার নেই। সর্বোপরি একটি কথা কিন্তু বলতেই হয়, বর্তমান যে বিশ্ব ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু খুবই একটি ক্রিটিক্যাল মুহূর্তে বর্তমান বিলম্ব করছে, স্পেশালি যখন ইরানের কাছে ট্রাম্পের যে ধরাশায়ী হওয়া স্টাইলের যে গ্রেটার স্টাইলের স্বপ্ন ভঙ্গ হওয়া, এটি নতুন বিশ্ব ব্যবস্থা ইঙ্গিত তো দিচ্ছেই, পাশাপাশি কিন্তু ইউরোপ বুঝতে পেরেছে শুধু ট্রাম্পের নীতি ফলো করলে আসলেও এই বিশ্ব ব্যবস্থায় অর্থনীতিতে ইউরোপও কিন্তু ধীরে ধীরে তাদের যে অর্থনীতি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে, এবং কমে যাওয়ার যে ব্যাপারটা সেটা তারা বুঝতে পেরে কিন্তু বর্তমানে ট্রাম্পের সকল নীতির থেকে তারা আসলেও একমত নয়, এবং যে সমস্ত জায়গাগুলোতে আসলে ট্রাম্পের সাথে তাদের দ্বিমত রয়েছে সেখানে কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছে, যাতে করে কিন্তু এই বিশ্ব ব্যবস্থায় তারাও অংশীদার হতে পারে। তার প্রধান উদাহরণ কিন্তু আমরা একটু আগে বলেছি যে G7-এর সম্পদের পরিমাণ কমে গিয়েছে, ট্রাম্পের যে একতরফা নীতি এবং এককভাবে যে তার সব কিছু প্রভাব বলয় সৃষ্টি করা এবং চাপিয়ে দেওয়ার যে কৌশল, ইসরায়েলকে একটি গ্রেটার স্টাইলে পরিণত করে এই মধ্যপ্রাচ্যকে কিন্তু অশান্তিকর পরিস্থিতি গড়ে তোলা, সেগুলো কিন্তু আসলেও সবাই বুঝতে পেরেছে, যার কারণে কিন্তু চায়নার এবং বর্তমান যে অর্থনীতি পার্চেজিং প্যারেট অনুসারে তাদের যে জিডিপি সব কিছুই কিন্তু এখন অনেক উঠছে, যার কারণে কিন্তু এই বিশ্ব ব্যবস্থাপনায় সবাই কিন্তু অংশীদার হতে চাচ্ছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে বাংলাদেশে পিছিয়ে নেই, বাংলাদেশে কিন্তু তার বেস্ট ডিপ্লোমেসিটাই কিন্তু অ্যাপ্লাই করছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এছাড়া বর্তমানে ট্রাম্পের যে অবস্থা, ট্রাম্প
যখন ইরানকে আক্রমণ করে এবং ইসরায়েলকে সাপোর্ট করে, তখন থেকে কিন্তু ট্রাম্পের অর্থনীতি ভীষণভাবে ভুগতে থাকে, যেটি কিন্তু স্বয়ং ট্রাম্পের দেশের মানুষ ক্ষুব্ধ এবং তারাও কিন্তু একে ঘিরে অনেক প্রোটেস্ট করেছে, যেটি কিন্তু বিশ্ব ব্যবস্থাকে আরও নাড়িয়ে দিয়েছে। এবং এই সময়ে এই বিশ্ব ব্যবস্থাপনায় আসলে কারা ঠিক এই মুহূর্তে বিশ্বকে ঋণ করবে সেটা কিন্তু সময় বলে দেবে। তবে একটি কথা বলাই যায় যে স্বয়ংক্রিয় যে একটা অবস্থা বিরাজমান রয়েছে, যে যার ডিপ্লোমেসি এবং অর্থনৈতিক যে স্বাধীনতার অবকাঠামো, সেটা কিন্তু আস্তে আস্তে নিশ্চিত হতে চলেছে। সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে এটি যে বাংলাদেশ তার ফার্স্ট পলিসি বাস্তবায়নের লক্ষ্যে যে ধরনের কৌশল গ্রহণ করা উচিত, বাংলাদেশ কিন্তু সেই কৌশলগুলি গ্রহণ করেছে এবং ভবিষ্যতে এই বাংলাদেশ কিন্তু একটি চমৎকার বাংলাদেশ এবং একটি হেলদি ইকোনমির বাংলাদেশ গড়ে উঠবে বলে সবাই মনে করেন। বিশ্লেষকরা কিন্তু সেটি বলছেন। এবং আমি সর্বশেষে আমার মতামত দিয়ে বলতে চাই, বাংলাদেশ তার সবচেয়ে বেস্ট সময়ে বেস্ট কাজটি করে যাচ্ছে, যার কারণে কিন্তু বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছেই বেশ একটি রোল মডেল হয়ে উঠতে পারে। আপনি যদি দেখেন বাংলাদেশের সীমান্তে আগে যেভাবে ভারত যেভাবে দাপিয়ে বেরিয়েছে, যেভাবে মানুষ হত্যা করেছে বাংলাদেশের, সেটি কিন্তু এখন হচ্ছে না। বাংলাদেশে কিন্তু বর্তমান বিজিবি বিএসএফের চোখে চোখ রেখে কথা বলছে এবং সীমান্তে কিন্তু বাংলাদেশ তার সর্বাত্মক যে রণকৌশল সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছে। কাজেই এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, যেরকম বিশ্ব ব্যবস্থা নতুন, এই বাংলাদেশটিও কিন্তু অনেক বেশি নতুন। সবাই ভালো থাকবেন, অনেক শুভকামনা।